বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি প্রত্যেকে ভালো আছেন। পুনরায় আমরা লাইভ ক্লাসে যারা অংশগ্রহণ করেছেন, রাতের ক্লাসে সকলকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীগণ, আমরা মোটামুটি ভাবে প্রতিটি আইনই প্রতিদিনে আমরা আলোচনা করে যাচ্ছি। আমরা গত পর্বে সড়ক পরিবহন আইন শেষ করেছি। আজকে আমরা দেখবো, যেহেতু পিআরবি ধারাবাহিক ছিল, আমরা আজকে পিআরবি দুইটি গুরুত্বপূর্ণ বিধি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। আশা করি সকলে একটু অ্যাটেনশন থাকবেন আর ছোট ছোট যে বিষয়গুলো এগুলো নোট করবেন। আর আমরা মোটামুটি 300 350 পর্যন্ত আমরা পিআরবি দেখবো, যেহেতু আমরা প্রথম দিক থেকে দেখে আসতেছিলাম। 350 পরে আমরা ওগুলো যেগুলো আগে পূর্বে ক্লাস করেছি ওগুলো একটু আমরা ভিডিওগুলো দেখে নেবেন, ওখান থেকে বেশি একটা প্রশ্ন নাই। তো আমরা 350 পর্যন্ত, 280 পর্যন্ত শেষ করেছি। আজকে দেখবো 281, 82, 83। 281 বর্তমান যে প্রয়োগ নাই, সেহেতু আমরা 282 এবং 83 এই দুইটি বিধি আপনাদের সামনে উপস্থাপন করবো। ক্লাসটা একটু সময় লাগতে পারে, প্রায় 30 থেকে 40 মিনিট। আপনারা এই ভিডিওগুলো একটু মনোযোগ দিয়ে দেখবেন। তো ক্লাসের শুরুতেই আমি আহ, রফিক ভাই, তারপর হচ্ছে নাজমুল, তারপর হচ্ছে সাদ্দাম, সাকিয়া, আর কে কে দেখা যায় অনেকেই ক্লাসে চলে আসছেন। যারা যারা আমার এই লিঙ্কটা শোনা যাচ্ছে কিনা, এই আমার অডিওটা শোনা যাচ্ছে কিনা এবং ভিডিওটা ক্লিয়ার আছে কিনা আমাকে একটু জানান। একটু এসএমএস করেন যে হ্যাঁ, একটু ক্লিয়ার শোনা যাচ্ছে। সবাইকে আমাকে ক্লিয়ার শুনতে পাচ্ছেন? তাহলে আমরা শুরুতেই আমরা দেখতে পাচ্ছি একটি গল্প দিয়ে শুরু করব, যে 282 যে একটি গল্প, যে চোর রফিকের শনাক্তকরণ প্যারেড। অর্থাৎ এখানে আমরা 200 আমরা এর থেকে প্রশ্ন দিয়েছি আপনাদের। টেস্ট আইডেন্টিফিকেশন অফ প্যারেড, যেটা টিআই প্যারেড আমরা বলি, টিআইপি যেটা বলি, এটা আমরা পিআরবি একটু বিস্তারিত দেখবো। এ নিয়ে আমরা একটা প্রশ্ন আছে আপনার পিআরবি থেকে, আপনারা দেখছেন। আচ্ছা, আমরা যদি প্রথমে আমরা একটু এর আগে বলে নিই, আপনাদের প্রত্যেকটা পার্ট পার্ট আমরা খুব দ্রুতই কালকে থেকে আমরা শুরু করব প্রশ্নগুলো দেওয়া। আর এই প্রশ্নগুলো যেগুলো চূড়ান্ত পর্যায়ের প্রশ্ন, এই প্রশ্নগুলো আপনারা একটু প্রিন্ট দিয়ে দিবেন। এখন এত বিস্তারিত বা এত প্রশ্ন পড়া দরকার নেই, একেবারে যেগুলো নেওয়া না পড়লে নয়, এগুলো একটু পড়ে যাবেন। আর এখন যা পড়বেন যাতে একটু রিভিশন করবেন বেশি বেশি। তাহলে আমরা গল্পটা শুরু করি। রফিককে শনাক্ত করার জন্য প্যারেড 282-তে সে কথাটা বলছে, বাট আমরা একটা ঘটনা শুনে আসি, তো আমরা মধ্যে অন্যান্য স্টুডেন্ট গুলো জয়েন করতে থাকি। এক রাতে শহরে একটি চুরির ঘটনা ঘটবে, সব মনোযোগ দেন। একটা রাতে এক রাতে একটা শহরে কোনো একটা ঘটনা, একটা চুরি ঘটনা করছে। পুলিশ সন্দেহভাজন রফিককে অ্যারেস্ট করছে। আবার এখন রফিক ভাইয়ের কথা মনে করে আমরা নাম দিয়েছি, রফিক ভাইকে গ্রেপ্তার করছে। এখন রফিককে শনাক্ত করার প্রয়োজন হয়, পুলিশ বলল না, এটা একটা সন্দেহভাজন, তাকে অ্যারেস্ট করলো। তাকে টেস্ট আইডেন্টিফিকেশন করার জন্য পুলিশ বলল যে গ্রেপ্তারের পর যত যত সম্ভব শনাক্ত করতে হবে। খুবই, এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখবেন সবাই, যে গ্রেপ্তারের পর যত দ্রুত সম্ভব কি করতে হবে, শনাক্ত করতে হবে। সবাই একটু মনোযোগ দেন। যে পুলিশ প্রথমে একজন ম্যাজিস্ট্রেটকে ডাকলো, এই পয়েন্টটা লাগবে, এরপর আপনাদের মেনু করবেন যে গ্রেপ্তারের পর যত দ্রুত সম্ভব শনাক্তকরণ করতে হবে। পুলিশ প্রথমে একজন ম্যাজিস্ট্রেটকে ডাকলো। ম্যাজিস্ট্রেট না থাকলে সাব রেজিস্ট্রার, আর তিনিও না থাকলে মামলার সঙ্গে স্বার্থ সংশ্লিষ্ট নন, এমন দুইজন বা বেশি সম্মত ব্যক্তিদের শনাক্ত করা যায়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কথাটা, মনোযোগ দিন। আমরা বিস্তারিত যারা একটা গল্প করতেছি, এরপর আমরা ওখানে গিয়ে আমরা এই কথাগুলো পাবো। যে পুলিশ প্রথমে একজন ম্যাজিস্ট্রেটকে ডাকছেন, ম্যাজিস্ট্রেট যদি না থাকেন সাব রেজিস্ট্রারকে ডাকছেন, আর তার তিনিও যদি না থাকেন তাহলে মামলার সাথে স্বার্থ সংশ্লিষ্ট নয় এমন দুইজন বা তার বেশি সম্মত ব্যক্তি দিয়েও শনাক্তকরণ করা যেতে পারে। ভেরি ইম্পর্টেন্ট। এখন আরেকটি পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি, 8 বা 10 জন্য যে প্যারেড। রফিকে একা দাঁড় করানো হলো না, রফিকে কিন্তু একা দাঁড় করানো হয়নি। তার মতো পোশাক পরা, একই ধরনের ধর্ম, সামাজিক মর্যাদা 8 থেকে 10 জনের সঙ্গে তাকে দাঁড় করানো হলো। 8 থেকে 10 জনের একই পোশাকে তাদেরকে দাঁড় করানো হয়েছে। পুলিশ বলল রফিক যেন আলাদাভাবে চেনা না যায়। রফিককে যাতে আলাদাভাবে না চেনা যায়, এটা খেয়াল রাখতে। আলাদাভাবে আলাদাভাবে এরকম ভাবে যাতে একটা জিনিস একই আলাদা পড়ছে যাতে না চিনতে পারে। যদি একাধিক সন্দেহভাজন থাকতো, যদি আলাদা অনেক সন্দেহভাজন থাকতো, তাহলে তাদের সঙ্গে 20 থেকে 30 জন রাখা হতো। যদি আরো একাধিক থাকলে 20 থেকে 30 জন। খেয়াল রাখবেন এগুলো খুবই, এই পয়েন্ট গুলো আপনাদের পরীক্ষায় এবং এমসিকিউ আসে, এবং গত আগের 22-23 সালের পরীক্ষাটা আসছিল, এইবারও সম্ভাবনা রয়েছে। তাহলে আমরা যদি একজন হয়েছে, একজন দেখে 8 থেকে 10 জনের সঙ্গে দাঁড়ানো করা হয়েছে, আর যদি একাধিক থাকতো তাহলে 20 থেকে 30 জনের রাখা হতো। সাক্ষীদের গোপনে রাখা হলো, এখানে একটা গল্পের আমরা ধারাবাহিক যাচ্ছি।
শনাক্তকারী সাক্ষীদের যিনি শনাক্ত করতে যাচ্ছেন, সাক্ষীদের পুলিশ আগে প্যারেডের কাছে যেতে দিল না, মানে যখন প্যারেড হচ্ছে পুলিশের কাছে যেতে দিবে না, এটা খেয়াল রাখতে হবে। তাদের পুলিশ কর্মকর্তা, কারণ পুলিশের কাছে যেতে দিবে না কারণ হচ্ছে যে তাদের পুলিশ কর্মকর্তা নন এমন ব্যক্তি ততদিন দূরে রাখা হলো, এবং তাদেরকে কার কাছে রাখা হবে? পুলিশ কর্মকর্তা না এমন এমন ব্যক্তিদের ততদিন রাখা হবে যাতে তারা রফিককে না মানে রফিক বলি তো এই যে একে ধরে নিয়ে আসছি, এই রফিককে দেখতে না পারে, খেয়াল রাখবে। এরপর সাক্ষীদের একজন এরপর সাক্ষীদের একজন করে আনা হলো, একজন করে আনে দেখাইতেছে। একজন সাক্ষী রফিকে দেখলেন, একজন সাক্ষী রফিকে দেখলেন, কিন্তু অন্য সাক্ষীরা যেন দেখতে না বা শুনতে না পায় সেটিও কিন্তু নিশ্চিত করা হলো। আর একজন সাক্ষী রফিকে দেখলেন, ঠিক আছে, কিন্তু অন্য সাক্ষীরা যাতে শুনতে না পারেন এটা নিশ্চিত করতে হবে। পুলিশের ভয় হলো কি, সাক্ষীরা যদি রফিক তার বন্ধুরা চিনে ফেলে, সাক্ষীরা যদি তার বন্ধু রফিককে চিনে ফেলে তাহলে হুমকি দিতে পারে। তাই সাক্ষীকে জানালার আড়াল থেকে রফিকে দেখার সুযোগ দেওয়া হলো, এবং যাতে চিনে তাই সাক্ষীকে জানালার আড়াল থেকে কি করতে হলো, জানালার আড়াল থেকে তাকে রফিককে দেখার সুযোগ করে দেওয়া হলো। বিবি ফর্ম 45, গল্পটা দেখছেন দুই বন্ধু। বিবি ফর্ম 45 যে সবকিছু সুষ্ঠুভাবে হয়েছে দেখে ম্যাজিস্ট্রেট বললেন, সবকিছু যখন সুষ্ঠুভাবে হবে তখন ম্যাজিস্ট্রেট বললেন সবকিছু ন্যায্যভাবে হয়েছে। বিবি ফর্ম 45-এ যখন এই কার্যক্রমটা কমপ্লিট হবে টিআইপি এর, তখন সবকিছু ন্যায্যভাবে হয়েছে বলে গণ্য হবে। এখন শনাক্তকরণ বিবরণ, এন্ড বিবি ফর্ম 45-এ লেখা হলো এটা, বিবরণটা পুলিশের মূল উদ্দেশ্য ছিল রফিককে সাজা দেওয়া না। পুলিশের কিন্তু উদ্দেশ্য কিন্তু আসামিকে বা রফিককে সাজা দেওয়া না, বরং হচ্ছে যাতে সাক্ষী সত্যি রফিককে, যাতে সাক্ষী যিনি থাকবেন রফিককে যাতে শনাক্ত করতে পারে কিনা, রফিকের বিচারে পাঠানোর মতো যথেষ্ট প্রমাণ আছে কিনা তা পরীক্ষা। যাকে সাসপেক্ট করেছেন, রফিককে অ্যারেস্ট করেছেন, এখন সাক্ষী যদি তাকে আইডেন্টিফিকেশন করতে পারে কিনা বা তার এই রফিকের বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ আছে কিনা তা পরীক্ষা করা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভেরি ভেরি মনে কথাটা, জেলের টিআইপি অর্থাৎ টেস্ট আইডেন্টিফিকেশন প্যাড বা এই পরিস্থিতি উপযুক্ত সময়, খেয়াল রাখবেন এই টিআইপি কোথায় করা হয়। এই পরিস্থিতি উপযুক্ত সময় টেস্ট আইডেন্টিফিকেশন প্যারেড বা টিআইপি জেলের ভিতরে করা হয়েছে। জামিনে থাকা একজন, আই রিপিট, জামিনে থাকা একজন ব্যক্তিকে ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়া, মনোযোগ দেন, যে টিআইপি জেলের ভিতরে করা হলো এবং জামিনে থাকা একজন ব্যক্তিকে ম্যাজিস্ট্রেট অনুমতি ছাড়া আন্ডার ট্রায়াল বন্দির সঙ্গে মেশানো হলো না, কখনোই এটা করা যাবে না। জামিনে থাকা একজন ব্যক্তি ম্যাজিস্ট্রেট অনুমতি ছাড়া আন্ডার ট্রায়ালে যারা থাকবে বন্দীদের সঙ্গে মেশানো হবে না। আর একজন স্বীকারোক্তিকারী আসামের জন্য পৃথক টিআইপি করা হলো, এবং এখানেও যে জামিনে একজনের কথা বললো আন্ডার ট্রায়ালে মেশানো মেশানো যাবে না। আরেকজন স্বীকারোক্তিকারী আসামির জন্য পৃথক টিআইপি করা হবে, স্বীকারোক্তি টিআইপি করতে হবে। এবং দাঙ্গা ঘটনার জন্য আলাদা ব্যবস্থা। এরপর আরেকটি দাঙ্গার মামলা এলো, পুলিশ বলল যাদের ঘটনাস্থলে হাতে নাতে ধরা পড়েছে, যাদেরকে এই ঘটনাস্থলে হাতে নাতে ধরা পড়েছে, যারা পরে সন্দেহের ভিত্তিতে গ্রেপ্তার, তাদের সঙ্গে মেশানো যাবে না। খেয়াল রাখবেন, ভেরি ইম্পর্টেন্ট কথা। গল্পটা পড়েন, পরে আমরা যখন একটু বিস্তারিত যাবো মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। যারা ঘটনাস্থলে এই দাঙ্গার সময় যে ঘটনাস্থলে হাতে ধরছেন আপনি, এবং পরবর্তীতে আবার সন্দেহের ভিত্তিতে গ্রেপ্তার করেছে, তাদের সঙ্গে একত্রে মিশানো যাবে না। তাই আলাদা রাখা হয়েছে এবং দ্রুত লিখা রাখা হলো। দ্রুত লিখে রাখছে কি, নাম, কে গ্রেপ্তার করেছে, কে শনাক্ত করেছে, স্থান, সময়। রফিক টিআইপি অস্বীকার করলো। রফিক কি করলো, টিআইপি অস্বীকার করলো যে যে কেউ সন্দেহ করলো। শেষে রফিক বললো আমি আমি টিআইপি যাব না। রফিকই কিন্তু অস্বীকার করলো, কিন্তু সে বলতেছে আমি টিআইপি যাব না। পুলিশ বলল শুধু টিআইপি আসতে অস্বীকার করার কারণে তোমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে না। পুলিশ বলতেছে শুধু এই টিআইপি আসতে অস্বীকার করার কারণে তোমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে না, যদি অন্য কোনো প্রমাণ না থাকে। যদি অন্য কোনো প্রমাণ না থাকে তোমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে, ঠিক আছে, অস্বীকার করছে। কিন্তু রফিকের বিরুদ্ধে যদি অন্য কোনো প্রমাণ থাকে, আই রিপিট, রফিকের বিরুদ্ধে যদি অন্য কোনো প্রমাণ থাকে, এই প্রমাণের ভিত্তিতে বিচারের পাঠানো যাবে। যদি অন্য কোনো প্রমাণ, ওই প্রমাণের ভিত্তিতে তাকে বিচার পাঠানো যাবে। তার টিআইবি অংশগ্রহণে সেই অস্বীকৃতি বিষয়টি প্রসিকিউশন পক্ষে প্রমাণ হিসেবে উপস্থাপন করা যাবে। সে যে সে যে অস্বীকার করলো, কিন্তু যদি অন্য কোনো প্রমাণ থাকে তবে এই প্রসিকিউশন পক্ষে এটা আদালতে উপস্থাপন করা যাবে। এই লাইনগুলো পড়বেন। ম্যাজিস্ট্রেট বিল ফর্ম 45-এর অভিযোগের অস্বীকৃতি বিষয়টা নোট করবে, যদি অস্বীকৃতি জানায় এই বিষয়টা অবশ্যই নোট করবে। তাহলে গল্পের সঙ্গে আমরা 282 মনে রাখবো কি, দ্রুত গ্রেফতার, ম্যাজিস্ট্রেট, দুজন শনাক্ত ব্যক্তি যদি 8 থেকে 10 জন, একাধিক হলে 20 থেকে 30 জন, সাক্ষী আলাদা, একে একে শনাক্ত, আড়াল আড়াল থেকেও তাকে দেখাবে সাক্ষী কি, বিল ফর্ম 45, জেলে টিআইপি, জামিনের ব্যক্তিতে আলাদা এবং হাতে নাতে ধরা ব্যক্তি আলাদা। টিআইপি অস্বীকৃত হলে অন্য অন্য প্রমাণ থাকলে তাকে আনা যাবে। অবশ্যই এই বিষয়টি এটাকে ম্যাজিস্ট্রেট কি আলাদা করে নোট করবেন, নোট। আচ্ছা, আমরা একটু বিস্তারিত যাব।
একটু আমরা মেইন বই আপনাদের সাথে, এখানে কিছু এমসিকিউ আছে, সবাই একটু মনোযোগ দেন। যে কথাগুলো বলছি আপনাদের মেনু একটু সামারি করে একটু গল্প আকার তৈরি করে উপস্থাপন করেছে। আমরা আর একটু দেখবো যাতে আপনাদের ক্লিয়ার হয়ে যায়। এখান থেকে প্রশ্ন থাকবে তো, এটা কিন্তু রিটেনের প্রশ্ন। টেস্ট টিআই পিরিয়ড কি, টিআই পিরিয়ডের পদ্ধতি কি, আসামি শনাক্তকরণ কয়েকটি পদ্ধতি লেখুন, এর মধ্যে একটি পদ্ধতি টিআইপি পদ্ধতি আলোচনা করুন, পরীক্ষা আসতে পারে। তাহলে আইডেন্টিফিকেশন অফ সাসপেক্ট বা আইডেন্টিফিকেশন অফ প্যারেড, সন্দেহভাজন ব্যক্তি শনাক্তকরণ 282, মনোযোগ দেন। তাহলে আমরা যদি আলোচনা, আমরা দেখতে পাচ্ছি আপনার স্লাইডে দেখতে পাচ্ছেন যে সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্তকরণ পদ্ধতি, প্রথম যেটা কতে বলছে, এক কতে মনোযোগ দেন। কতে যেটা পাবো যে কোনো অপরাধের সঙ্গে জড়িত থাকার সন্দেহে কোনো ব্যক্তিকে শনাক্তকরণের জন্য হাজির করার যদি প্রয়োজন হয়, সম্ভব হলে শনাক্তকরণ কার্যক্রম ম্যাজিস্ট্রেট অথবা সাব রেজিস্ট্রার উপস্থিতি পরিচালনা করতে হবে। যদি বলা রয়েছে এই ধরনের কোনো কর্মকর্তা যদি না পাওয়া যায়, তাহলে মামলার সঙ্গে স্বার্থ সংশ্লিষ্ট নয় এমন বা দুই বা ততোধিক সম্মানিত ব্যক্তির উপস্থিতি শনাক্তকরণ করতে হবে। তাদেরকে নিশ্চিত করতে হবে, বলা হবে যে শনাক্তকরণ এমন ভাবে পরিচালিত করতে হবে যাতে পূর্ব পরিকল্পিত যোগসাজশ কলিশন এর কোনো সুযোগ না থাকে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনারা আইন তো পড়তে চান না, আপনারা পিআরবি পড়তে চান না, এগুলো পড়বেন, পড়লে নিজের মেধা নিজের ব্রেনটাকে একটু খুলবে এবং পরীক্ষা হলে যে কোনো কোশ্চেন আসে আপনারা পারবেন। তাহলে সন্দেহভাজন ব্যক্তি গ্রেপ্তারের পর খেলে যত দ্রুত সম্ভব শনাক্তকরণ পরীক্ষা আসতে পারে যে কখন করতে হবে, টিএবারে কখন করা হয়, যে সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তারের পর যত দ্রুত সম্ভব শনাক্তকরণ কার্যক্রম সম্পন্ন করতে হবে, খেয়াল রাখতে হবে। এবং শনাক্তকরণ শুরু করার আগে শনাক্তকারী সাক্ষীদের কোনো আদালতের পিয়ন বা পুলিশ কর্মকর্তা নন এমন কোনো ব্যক্তির তত্ত্বাবধানে রাখতে হবে, খেয়াল রাখতে হবে। এবং তাদের এমন দূরত্বে রাখতে হবে যাতে শনাক্তকরণ স্থান হতে যে সন্দেহভাজন যারা ব্যক্তি থাকবে তাদের দেখার যাতে সুযোগ না পায়, এটা খেয়াল রাখবেন আপনারা। সন্দেহভাজন ব্যক্তি সম্ভব হলে 8 বা 10 জন ব্যক্তির সঙ্গে বা ব্যক্তি বা সন্দেহভাজন থাকলে 20 থেকে 30, একাধিক যদি থাকে 20 থেকে 30 জন, আর একজন থাকলে 8 বা 10 জন, খেয়াল রাখবেন, এটা অনেক প্যাচ লাগে। সন্দেহ ব্যক্তিকে সম্ভব হলে 8 থেকে 10 জন, একাধিক হলে 20 থেকে 30 জন সঙ্গে দাঁড় করাতে হবে। এইসব ব্যক্তিদের পোশাক একই ধরনের এবং ধর্ম ও সামাজিক মর্যাদা একই ধরনের হওয়া উচিত, যেটা বলছে। এবং সন্দেহভাজন ব্যক্তিকে অন্যান্য ব্যক্তির সঙ্গে মিশিয়ে দেওয়ার কাজটি যেন পুলিশ কর্মকর্তা বা সাক্ষীদের দৃষ্টি সীমাবদ্ধ না হয়, খেয়াল রাখবেন। এবং সেদিকে খুবই অ্যালার্ট থাকতে বা অ্যাওয়ারনেস থাকতে হবে। এরপর প্রত্যেক শনাক্তকারী সাক্ষীকে একজন একজন করে ম্যাজিস্ট্রেটের অর্ডারলি বা পুলিশ কর্মকর্তা নয় এমন কোন ব্যক্তি তত্ত্বাবধানে হাজির রাখতে হবে। তাকে বলা হবে সে সক্ষম হলে অভিযোগ ব্যক্তি শনাক্ত করতে, তাকে বলা হবে যে অভিযোগ ব্যক্তি শনাক্ত করতে। প্রত্যেক সাক্ষীর কি করতে হবে, শনাক্ত করে এমন স্থানে করতে হবে যেন অন্য সাক্ষীরা দেখতে বা এমন ভাবে করবেন যাতে তারা সব শনাক্ত করতে দেখতে বা শুনতে না পারে, খেয়াল রাখতে হবে। এটা এটা কিন্তু কয়ের বর্ণনা। যদি আশঙ্কা থাকে এমন যে শনাক্তকারী সাক্ষী সন্দেহভাজন ব্যক্তি বা তার বন্ধুদের কাছে যে পরিচিত হয়ে গেলে এরকম হয়, হুমকি বা আঘাতের শিকার হতে পারে, খেয়াল রাখবেন। তাহলে সাক্ষীদের এমন জায়গা হতে প্যারেড থাকার ব্যক্তি দেখাতে হবে যাতে সাক্ষী নিজেরা দেখা যাবে না, যেমন জানালা, দরজা, দেওয়াল কোনো অংশের আড়াল থেকে, এটা খেয়াল রাখতে হবে। আরেকটি বিষয় খুব খেয়াল রাখবেন যে শনাক্তকরণ পরিচালনাকারী যিনি কর্মকর্তা যখন নিশ্চিত হবেন পুলিশ এবং সাক্ষীদের মধ্যে কোনো যোগাযোগের কোনো সুযোগ ছিল না, এই বিষয়ে একটি সার্টিফিকেট প্রদান করবেন। ভেরি ইম্পর্টেন্ট কথাগুলো খেয়াল রাখতে হবে। টিএপেটা কয়েকবার পড়বেন, কয়েকবার পড়লে ইনশাল্লাহ আপনাদের হয়ে যাবে। 2 বা খ, 282 খ। এই 282 খতে বলছে সন্দেহভাজন ব্যক্তি শনাক্তকরণ হাজির করা হলে যখন হাজির করবেন তো বিবরণ 45 একটি বিবরণ প্রস্তুত করবেন। এবং যদি শনাক্তকরণ ম্যাজিস্ট্রেটের কোনো উপস্থিতি অনুষ্ঠিত না হয়ে থাকে, যদি শনাক্ত ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে না হয়ে অনুষ্ঠান না হয়ে থাকে, তবে সাক্ষীদেরকে যথাযথ ঘরে শনাক্তকরণের কার্যক্রম ন্যায্য এবং সুষ্ঠুভাবে পরিচালিত হয়েছে বিষয়ে সাক্ষ্য দেওয়ার জন্য তাদের প্রস্তুত থাকতে হবে, এটা খেয়াল রাখবেন। এই আইনে বলা রয়েছে 282, এই বিধিতে বলা রয়েছে কোন ক্ষেত্রে এই বিধান প্রযোজ্য হবে। এই 282 বলা রয়েছে যে টিআই পিরিয়ড, যে এই বিধান কেবল সেই সব ক্ষেত্রে প্রযোজ্য হবে যেখানে সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে সাসপেক্টের ক্ষেত্রে এমন সাক্ষীদের সামনে হাজির করতে হবে যারা তার চেহারা দেখে শনাক্ত করতে সক্ষম এবং বলে দাবি করেন, কিন্তু এর আগে কোনো সঙ্গে পরিচিত ছিল না। ভেরি ভেরি ইম্পর্টেন্ট অপশনটা, যে এই বিধান কেবল সেই ক্ষেত্রেই প্রযোজ্য হবে যখন সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে এবং এমন সাক্ষীদের সামনে হাজির করা হয়েছে যাতে চেহারা তাদের শনাক্ত করতে সক্ষম বলে দাবি করে, তো কিন্তু তাদের আগে কোনো সঙ্গে পরিচিত ছিল না, খেয়াল রাখতে হবে। দেখলেই চিনে ফেলবে এরকম না। তবে খেয়াল রাখবেন অভিযোগকারী বা অন্য সাক্ষী যদি বলেন যে হামলাকারীর মতো তিনি আগে থেকে পরিচিত, যদি এরকম অনেক মতো যে হামলাকারী আগে থেকে পরিচিত,
তার চেহারা কণ্ঠস্বর মাধ্যমে শনাক্ত করেছেন, তাহলে বিশ্বাসযোগ্যতা নির্ধারণ হয়েছে আদালতের উপর নির্ভর করে, এটা বিশ্বাসযোগ্য আদালতের উপর নির্ভর করবে। এই ক্ষেত্রে বিভাগীয় বিধি, এই বিভাগের যে বিধি, এটা কোনো প্রযোজ্য হবে না। শনাক্তকরণের মূল উদ্দেশ্যটা কি তাহলে? 4 নম্বর, শনাক্তকরণের কার্যক্রম প্রধান উদ্দেশ্য রয়েছে। প্রধান উদ্দেশ্য কি খেয়াল রাখবেন। প্রধান উদ্দেশ্য হচ্ছে সাক্ষী এবং সন্দেহভাজন, সাক্ষী সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত সক্ষম কিনা তা পরীক্ষা করে, এটা কিন্তু শনাক্তের মূল উদ্দেশ্য। প্রত্যেকটা পার্ট পার্ট করে দিয়েছি, রিডিং দিবেন, সেই পিডিএফ লাগলে দিয়ে দেবেন। সাক্ষী সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত সক্ষম কিনা এটা পরীক্ষা করবে। তাকে বিচারের মুখোমুখি করার মতো পর্যাপ্ত প্রমাণ আছে কিনা তা যাচাই করবে। এবং খেয়াল রাখতে হবে, ম্যাজিস্ট্রেটকে শনাক্তকরণ কার্যক্রম মূলত তার নিরপেক্ষতা ও সততা সম্পর্কে প্রতিরক্ষা পক্ষের আপত্তিকে সম কম থাকার কারণে হতে পারে। যে তবে শনাক্তকরণ খেয়াল রাখবেন যে পরিচালনার সময় বিচারিক ক্ষমতায় কাজ করে না, যদি না মামলাটি আদালতের বিচারাধীন থাকে। খেয়াল রাখবেন যে শনাক্তকরণের জন্য প্রয়োজনীয় বিষয় ছাড়া ম্যাজিস্ট্রেটের সাক্ষী সন্দেহভাজন ব্যক্তিকে লিখিয়ে নেওয়া প্রশ্ন করা বা লিখিয়ে নিয়ে কোনো প্রশ্ন করা উচিত নয়। খেয়াল রাখতে হবে, শনাক্তকরণ একদিকে যেমন সম্পূর্ণ ন্যায়সঙ্গত নিরপেক্ষভাবে পরিচালিত হতে হবে, অন্যদিকে সাক্ষীকে বিভ্রান্ত বা দাদায় ফেলার চেষ্টা করা যাবে না। খেয়াল রাখতে হবে, এমন পরিস্থিতি সৃষ্টি করা যাবে না যাতে সত্যিকার ভাবে শনাক্ত করে সক্ষম একজন সাক্ষীও শনাক্ত করতে না পারেন। জেলখানায় টেস্ট আইডেন্টিফিকেশনটি কোথায় করবে? প্যারেড জেলখানায়। পরিস্থিতি অনুমতি দিলে টেস্ট আইডেন্টিফিকেশন প্যারেড জেলের অভ্যন্তর অনুষ্ঠান করতে হবে, এটা এমসিকিউ। উপরের বিধানগুলো যে আমরা দেখে আসলাম, বিচারাধীন বন্দী আন্ডার ট্রায়াল প্রিজনার যারা থাকবে অথবা সন্দেহ ব্যক্তির ক্ষেত্রে করতে হবে। যারা উপর জেলের ভিতরে যারা থাকবে বিচারাধীন থাকবে, এবং সন্দেহ ব্যক্তির ক্ষেত্রেও কি হবে? এটাও প্রযোজ্য হবে। তবে জামিনে থাকা ব্যক্তি ম্যান অন বেইল ম্যাজিস্ট্রেট অনুমতি ছাড়া, কখনো ম্যাজিস্ট্রেট অনুমতি ছাড়া বিচারাধীন বন্দীর সঙ্গে মেশানো যাবে না, এগুলো আমরা গল্পে পড়ে আসছিলাম। স্বীকারোক্তি প্রদানকারী আসামি, যিনি কনফেসিং অ্যাকোস্টেড, যিনি পৃথকভাবে টেস্ট আইডেন্টিফিকেশন যদি প্যাড করে, যদি স্বীকারোক্তি প্রদান করে যিনি আসামি, তবে ম্যাজিস্ট্রেট যদি মনে করেন স্বীকারোক্তি প্রদানকারী বা স্বীকারোক্তিকারী স্বীকারোক্তি না দেওয়া আসামিদের সঙ্গে এক রেখে একই সময় টিআইপি অপরিহার্য, তবে তাদের আদর্শ একসঙ্গে রাখা যেতে পারে। খেয়াল রাখতে হবে। তবে সাব ডিভিশন জেলে খেয়াল রাখবেন যে স্থানীয় বাইরের ব্যক্তিদের সঙ্গে আসামি মিশিয়ে শনাক্তকরণ করা যেতে পারে, স্থানীয় বাইরের ক্ষেত্রে হচ্ছে, কারণ সেখানে একই ধরনের একই সামাজিক বা মর্যাদা পর্যাপ্ত সংখ্যক বিচারক বন্দী পাওয়া সেখানে যায় না। আমরা গল্পে আরো দেখলাম যে দাঙ্গা বা অন্যান্য ঘটনায় গ্রেপ্তারকৃত ব্যক্তিদের পৃথক রাখা, একটা কথা বলছিলাম যে দাঙ্গা বা অন্যান্য ব্যক্তির ক্ষেত্রে এই জন্য পৃথক রাখবেন যে যখন দাঙ্গা বা অন্যান্য ঘটনায় পুলিশকে ঘটনার সময় গ্রেপ্তার করেছে অথবা ঘটনার পরে সন্দেহের ভিত্তিতে অ্যারেস্ট করেছে, তখন কিন্তু অবশ্যই আলাদা রাখতে হবে। ঘটনাস্থলে অপরাধ করতে গিয়ে ধরা পড়া যখন দাঙ্গাকারী অন্যান্য অপরাধের পরিচয় যেন বিচার করে অস্বীকার বা প্রশ্নবিদ্ধ করা না যায়, এটা খেয়াল রাখতে হবে। সেই বিষয়ে পুলিশ কর্মকর্তা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। সব ক্ষেত্রে যত সম্ভব বন্দীদের ঘটনাস্থল হতে হেফাজত সরিয়ে নেওয়ার আগেই, যে ঘটনাস্থল হতে হেফাজত থেকে সরিয়ে নেওয়ার আগে অপরাধীর নাম, তাদের গ্রেপ্তারকারী ব্যক্তির নাম, তাদের শনাক্তকারী ব্যক্তির নাম লিপিবদ্ধ করতে হবে। এবং এছাড়া খেয়াল রাখবেন গ্রেপ্তারের স্থান সময়টা অত্যন্ত নির্ভুল ভাবে লিপিবদ্ধ করতে হবে। অপরাধ করতে গিয়ে যদি যারা হাতে নাতে ধরা পড়া ব্যক্তিদের সন্দেহের ভিত্তিতে গ্রেপ্তার করা ব্যক্তি সম্পূর্ণ আলাদা রাখতে হবে। এই দাঙ্গার ক্ষেত্রে যারা আলাদা সাথে অ্যারেস্ট করছেন আর যারা পরে সন্দেহ একটু সম্পূর্ণ আলাদা রাখতে হবে। সন্দেহ ব্যক্তি এই অংশগ্রহণে যদি অস্বীকার করে, এই মনে হয় শেষ পর্ব, শেষটা, যে দেখা গেছে যাকে আপনি সাসপেক্ট করলেন, এই সাসপেক্ট যদি সন্দেহ ব্যক্তি এই টিআইপি এর অংশ অস্বীকৃতি জানাচ্ছে। কারণ কি? যে কোনো সন্দেহভাজন ব্যক্তি যদি টেস্ট আইডেন্টিফিকেশন প্যারেডে অংশগ্রহণ করতে অস্বীকার করেন, তাহলে তার বিরুদ্ধে শনাক্তকরণের প্রমাণ ছাড়া অন্য কোনো প্রমাণ যদি না থাকে, শুধু তার অস্বীকৃতিতে কোনো ব্যবস্থা না, তো অস্বীকৃতি যদি আপনার অন্য কোনো প্রমাণ না থাকে, তাহলে সে তো তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারবে না, এটাই স্বাভাবিক। তবে খেয়াল রাখতে হবে, সন্দেহভাজন ব্যক্তি যদি অন্য কোনো প্রমাণ থাকে, সে টিআইপি অংশগ্রহণ করতে অস্বীকার করে, মানে অন্য প্রমাণ আছে সে অস্বীকার করতেছে, তাহলে তার সেই অন্য প্রমাণের ভিত্তিতে বিচারের জন্য পাঠানো যেতে পারে। তবে কি করবে? অবশ্যই বিচারের সময় সেই অস্বীকৃতি বিষয়টি প্রসিকিউশনের পক্ষে হিসেবে প্রমাণ হিসেবে ব্যবস্থা করতে হবে। খেয়াল রাখতে হবে, বিচারের সময় সন্দেহভাজন আসামির কাঠগড়ায় থাকবে, বিচারের সময় অবশ্য আসামির কাঠগড়ায় থাকবে, ফলে সাক্ষীর শনাক্ত করার জন্য সুযোগ পায়। এবং এই বিষয়টি সন্দেহজন ব্যক্তি যখন টিআইপি অস্বীকৃতি জানায়, খেয়াল রাখবেন টিআইপি পরিচালনা করে ম্যাজিস্ট্রেট কে অবশ্যই এই বিষয়ে যথাযথ, এই যে 45 জেলে যথাযথ নোট করার জন্য অনুরোধ করবে। এবং পরবর্তীতে কি হবে? এই সন্দেহভাজন ব্যক্তি যদি বিচারের জন্য পাঠানো হয়, তাহলে অস্বীকৃত বিষয়টি প্রমাণ করার জন্য ম্যাজিস্ট্রেট সাক্ষী হিসেবে পরীক্ষা করবে। তাহলে মোটামুটি আমরা এখান থেকে যা যা দেখলাম, খুবই গুরুত্বপূর্ণ 282 ধারা দেখলাম। 282 বিষয় হচ্ছে আইডেন্টিফিকেশন অফ সাসপেক্ট বা প্যারেড। সম্ভব হলে উপস্থিত থাকবেন ম্যাজিস্ট্রেট, সাব রেজিস্ট্রার। বিকল্প বিষয় দুই বাতদের নিরপেক্ষ ব্যক্তি সম্মানিত কে উপস্থিত করা যাবে। শনাক্ত সময় গ্রেপ্তারের পর যতটুকু সম্ভব। সন্দেহভাজন ব্যক্তি অন্যান্য ব্যক্তি একজন হলে 8 থেকে 10 জন, একাধিক হলে 20 থেকে 30 জন। বিউ ফর্ম 45
এটা একটু স্ক্রিনশট নেন সবাই, এটা এইটুক নিলে, এইটুক যদি মনে রাখতে পারেন মোটামুটি আপনার টিআইপি একটা একটা মোটামুটি একটা বেসিক আলোচনা চলে আসবে। বিবি ফর্ম 45, টিআই প্রথম উদ্দেশ্য সাক্ষী শনাক্তকরণের সক্ষমতা। টিআইপি সম্ভব হলে জেলের ভিতরে জামিনে থাকা ব্যক্তি ম্যাজিস্ট্রেট অনুমতি ছাড়া আন্ডার ট্রায়াল অ্যাকশন করা যাবে না। হাতে নাতে ধরা ব্যক্তি অবশ্যই সন্দেহে গ্রেপ্তার ব্যক্তিদের পৃথক রাখতে হবে। টিআইবি অস্বীকৃতি বা যদি টিআইবি অস্বীকৃতি অন্য প্রমাণ হয় তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নয়, তবে অস্বীকৃতি করেছে অন্য প্রমাণ আছে, দুইটা জিনিস মনে রাখবেন। যে টিআইবি অস্বীকৃতি করেছে অন্য প্রমাণ নাই তাহলে তার শুধু অস্বীকৃতির ভিত্তিতে কি ব্যবস্থা নেওয়া নয়, তবে টিআইবি অস্বীকৃতি করে যদি কিন্তু অন্য প্রমাণ আছে তার প্রমাণের ভিত্তিতে বিচারে পাঠানো যেতে পারে। এই বিষয়টি ম্যাজিস্ট্রেট কি করবে, ম্যাজিস্ট্রেট মহোদয় বা ম্যাজিস্ট্রেট স্যার এটা বিষয়টি নোট দিবেন। তাহলে মোটামুটি এখানে এটা একটা স্ক্রিনশট দিয়ে রাখেন যে এটা এখান থেকে এই বিষয়টি। আচ্ছা, এটা আমি তাও গ্রুপে আপনাদের দিয়ে দিচ্ছি একটু পরে, আপনাদের হোয়াটসঅ্যাপে আপনাদের দিয়ে দিচ্ছি এটা। এটা আপনারা একটু নোট নেন, খুব ইম্পর্টেন্ট এইটুক। এইটুক পড়লে এই এই মূল ফোকাস যে মনে রাখার জন্য এইটুক পড়লে আপনাদের হয়ে যাবে, যদি আপনারা একটু নেন যে এই বিষয়গুলো এইভাবে বলা রয়েছে, তাহলে আপনারা এটিআই পিরিয়ড থেকে আপনারা দেখবেন মোটামুটি কারো ভুল হবে না। অনেকে ভুল করে সন্দেহজন ব্যক্তি কত, 8 থেকে 10 জন, আবার একাধিক হলে 20 থেকে 30 জন, বি ফর্ম কত, এবং উদ্দেশ্যটা কি। এক হচ্ছে এটা টিআই এর উদ্দেশ্য, উদ্দেশ্য হচ্ছে সাক্ষী শনাক্তকরণের সক্ষমতা পরীক্ষা। কোথায় হবে? জেলখানার ভিতরে, অনেকে বলে থানার ভিতরে। তো যাই হোক, আমরা এমসিকিউ দেখি। 282 উদ্দেশ্যটা কি, যে সন্দেহভাজন ব্যক্তি শনাক্তকরণ। 5-6টা দেখি। সম্ভব হলে শনাক্তকরণ কার্যক্রম কার উপস্থিত পরিচালনা করতে হবে? অবশ্যই ম্যাজিস্ট্রেট বা সাব রেজিস্ট্রার। ম্যাজিস্ট্রেট সাব রেজিস্ট্রার পাওয়া না গেলে কতজন সম্মানিত ব্যক্তির উপস্থিতি শনাক্তকরণ যায়? অবশ্যই 2 বা ততোধিক। শনাক্তকরণ উপস্থিত সম্মানিত ব্যক্তিরা কেমন হবে? অবশ্যই মামলার স্বার্থ সংশ্লিষ্ট না এমন। শনাক্তকরণ কার্যক্রম কখন করা উচিত? অবশ্যই গ্রেপ্তারের পর যত দ্রুত সম্ভব। শনাক্তকরণ সাক্ষীদের শনাক্তকরণ শুরুর আগে কার তত্ত্বাবধানে রাখা যেতে পারে? অবশ্যই আদালত, পিয়ন বা পুলিশ কর্মকর্তা নয় এমন ব্যক্তিদের। শনাক্তকরণ সাক্ষীদের কেন সন্দেহভাজন কাছ থেকে দূরে রাখা যায়? যাতে তারা সন্দেহভাজন আগে দেখতে না পান। একজন সন্দেহভাজন সম্ভব হলে কতজন ব্যক্তির সঙ্গে প্যারেড করানো উচিত? 8 থেকে 10, খেয়াল রাখবেন। একাধিক হলে সন্দেহভাজন থাকলে কতজন পর্যন্ত ব্যক্তি রাখা যেতে পারে? 20 থেকে 30 জন। ভেরি ইম্পর্টেন্ট। প্যারেডে থাকা ব্যক্তিদের কি ধরনের হওয়া উচিত? একই ধরনের পোশাক, ধর্ম, সামাজিক মর্যাদা। এখানে আরো 20-25টা আছে, আপনি একটু দেখে নিন। আমরা গল্পটা পড়েছি। ক্লাস থেকে কেউ যাবেন না, আমরা এখন দেখবো 283, মনোযোগ দেন। দুইটা বিধি খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। 282টা পুলিশেরই কার্যক্রম বেশি করতে হয় বাস্তবিক অনেক ক্ষেত্রে। যেটা পরে বলছিলাম ওটা স্ক্রিনশট নেন, ওটা আমি গ্রুপে দিয়ে দিচ্ছি আপনার। 283 পিআরবি, মনোযোগ দেন। অনেকেই জয়েন দেন নাই, অনেকেই লিঙ্ক দেওয়ার পরে আপনারা ঢুকতে পারেন না, আপনাদের অনেকে ইউটিউবের মনে হয় আপনাদের সফটওয়্যারটা নাই। আচ্ছা যাই হোক, 283 স্বীকারোক্তির যাচাই। স্বীকারোক্তির আপনারা যেখানে মেন বই দেখবেন স্বীকারোক্তির সত্যতা যাচাই নির্ণয়, আপনাদের ভেরিফিকেশন অফ কনফেশন। স্বীকারোক্তির যাচাই বা স্বীকারোক্তির সততা যাচাই আপনাদের মেন বই পাবেন। আচ্ছা, তাহলে আমরা একটু দেখে আসি প্রথম দিক থেকে। এটা আমরা গল্প তৈরি করে নিই, এটা একটু মোটামুটি আমরা প্রথম থেকে দেখে আসি। স্বীকারোক্তি স্বেচ্ছায় যদি কেউ স্বীকারোক্তি করে, আমরা সাক্ষ্য আইনে করেছি এবং 164, 364 পড়েছি। স্বেচ্ছায় যদি স্বীকারোক্তি করলে, স্বীকারোক্তি পাওয়ার পর পুলিশের করণীয় কি? এখন স্বীকারোক্তি তো পুলিশের কাছে স্বীকারোক্তি গ্রহণযোগ্য নয়, তবে যদি স্বীকারোক্তি দেয় তাহলে কি করবে? স্বীকারোক্তি পাওয়ার পর পুলিশের করণীয় কি? কোনো যদি অভিযুক্ত বা কোনো অ্যাকিউজড বা কোনো সাসপেক্ট ব্যক্তি যদি স্বেচ্ছায় স্বীকারোক্তি করলে একজন পুলিশ অফিস কর্মকর্তা তার লিপিবদ্ধ করবেন। তবে এখানে বলা রয়েছে কি কি দেখেন। তবে স্বীকারোক্তিটি সত্য বলে মনে হলে পুলিশ কর্মকর্তা তাৎক্ষণিক এর সত্যতা যাচাইয়ের ব্যবস্থা করবে। সেটা বলতেছে অস্বীকার করতেছে, এটা অবশ্যই সত্যতা যাচাই করতে হবে, এটি খেয়াল রাখতে হবে। যাচাইয়ের মধ্যে কি কি থাকবে খেয়াল রাখবেন, যে স্বীকারোক্তির ভিত্তিতে উল্লিখিত যদি কোনো ইঙ্গিত সাক্ষীদের খুঁজে বের করে জিজ্ঞাসা করবে। সে যে স্বীকার দিচ্ছে যে সাক্ষীদের খুঁজে বের করবে যে এটা মিলতেছে কিনা। এবং স্বীকারোক্তির ভিত্তিতে চুরাই মাল বা তদন্তের যে গুরুত্বপূর্ণ কোনো আলামত খুঁজে বের করা বা উদ্ধার করা, এটা খেয়াল রাখতে হবে। তাহলে এই চোরাই মাল বা তদন্তের গুরুত্ব না, এটা খেয়াল রাখবেন। 2টা পয়েন্ট যাচাইয়ের মধ্যে কি থাকবে, স্বীকারোক্তি সত্যতা তো করবেন। কেউ স্বীকারোক্তি আপনাদের কাছে দিলেও কিন্তু এটা সত্যতা যাচাইয়ের জন্য কি করে 2টা থাকবে, একটি স্বীকারোক্তির উল্লেখিত সাক্ষীদের খুঁজে বের করে জিজ্ঞাসাবাদ, আর হচ্ছে স্বীকারোক্তির উল্লেখিত চোরাই মালামাল এবং গুরুত্বপূর্ণ আলামত খুঁজে বের করা এবং উদ্ধার করা, খেয়াল রাখবেন। তবে স্বীকারোক্তি খেয়াল রাখবেন, লিপিবদ্ধকারী পুলিশ কর্মকর্তা যিনি থাকবেন আরো ব্যবস্থা করবেন যাতে স্বীকারোক্তিকারী ব্যক্তিকে একজন ম্যাজিস্ট্রেটের কাছে পাঠানো হয়। ওইটা আমরা যখন আমরা অ্যারেস্ট করার সাথে সাথে 164 364 করার জন্য আদালতে পাঠিয়ে দিই, যাতে স্বীকারোক্তিটি বিচারিক ভাবে জুডিশিয়ালি রেকর্ড করা যায়। ঠিক আছে, এটা একটা জুডিশিয়ালি রেকর্ড করা যায় যদি এরকম পাওয়া যায়, খেয়াল রাখতে হবে। কর 2 আমরা এখন দেখি, এখানে সম্ভবত কর দেখলাম, কর আবার 2 রয়েছে, কর 1 বা 2 আমরা এখানে প্রতারণা করে স্বীকারোক্তি না, খেয়াল জোর করে খেয়াল রাখতে হবে। স্বীকারোক্তি
জোর বা প্রতারণা করে যদি স্বীকারোক্তি নয়, তাহলে কি স্বীকারোক্তি আদায়ের ক্ষেত্রে কোনো ধরনের নির্যাতন, চাপ, ভয় দেখানো, প্রতারণামূলক কৌশল কোনোভাবে ব্যবহার করা যাবে না। ওই যে আসামি স্বীকার 163 বা ফৌজদারি কার্যবিধিতে করেছি আমরা, আমরা পুলিশের স্বীকারোক্তি মূল্য নেই, আমরা কারণ ভয়ভীতি, হুমকি দিয়ে প্রলোভন, যদি 24-এর ক্ষেত্রে বলা হয়েছে, 25 ক্ষেত্রে মূল্য নেই। তবে আমরা খেয়াল রাখতে হবে স্বীকারোক্তি আদায়ের ক্ষেত্রে কোনো নির্যাতন, চাপ, ভয় দেখানো, প্রতারণামূলক কৌশল কোনোভাবে ব্যবহার করা যাবে না। খেয়াল রাখতে হবে পুলিশ কর্মকর্তার মূল লক্ষ্য থাকবে যে পারিপার্শ্বিক ও মৌখিক সংগ্রহ করা। খেয়াল রাখতে হবে যে পুলিশ কর্মকর্তার মূল লক্ষ্য হবে পারিপার্শ্বিক ও মৌখিকভাবে প্রমাণ সংগ্রহ করা, এটা মাথায় রাখবেন। যা এতটাই শক্তিশালী করবে এই বিশ্বাসযোগ্য বা এই যে অভিযুক্তের পক্ষে বা অপরাধ থেকে রক্ষা পাওয়া কঠিন হয়। মানে পুলিশ কর্মকর্তার মূল উদ্দেশ্য এটাই, যে কোনো পারিপার্শ্বিক বা মৌখিকভাবে তার সংগ্রহ করবে, এতটাই শক্তিশালী হবে সেটা হচ্ছে অভিযুক্তের পক্ষে অপরাধ থেকে রক্ষা পাওয়া কঠিন। খেয়াল রাখতে হবে এই ধরনের প্রমাণ সংগ্রহ করতে পারলে, খেয়াল রাখবেন, অনেক সময় যে অভিযুক্ত যারা থাকে নিজেই স্বীকারোক্তি দিতে পারে এবং সেই স্বীকারোক্তি মামলাকে আরো শক্তিশালী করে। খেয়াল রাখবেন কিন্তু প্রথমে স্বীকারোক্তি আদায় করে পরে সমর্থন প্রমাণে খোঁজা, যে প্রথমে আপনি স্বীকারোক্তি দিল, স্বীকৃতি আদায় করলেন, কিন্তু প্রমাণ খোঁজার সঠিক পদ্ধতি না। খেয়াল রাখতে হবে আগে হচ্ছে প্রমাণ, মনে রাখবেন, মাস্ট বিফোর এভিডেন্স, এটা খেয়াল রাখবেন, পরে স্বীকারোক্তি। এটা হচ্ছে আগে হচ্ছে প্রমাণ, পরে হচ্ছে স্বীকারোক্তি, এটা মাথায় রাখবেন সবাই। আগে স্বীকারোক্তি পরে প্রমাণ খোঁজা নয়, আগে স্বীকারোক্তি দিলে পরে প্রমাণ খোঁজা না, আগে হচ্ছে এভিডেন্স পাইছেন, স্বীকারোক্তি এনাফ, দ্যাটস এনাফ। স্বেচ্ছায় স্বীকারোক্তি পাওয়া না গেলে প্রতিটি যাচাইযোগ্য বক্তব্যের সমর্থনে প্রমাণ আছে কিনা না খুঁজে দেখতে হবে। খেয়াল রাখতে হবে তাই স্বেচ্ছায় স্বীকারোক্তি যদি পাওয়া যায়, খেয়াল রাখতে হবে স্বেচ্ছায় স্বীকারোক্তি পাওয়া গেলে তার প্রতিটি যাচাইযোগ্য, প্রতিটি সমর্থন আছে কিনা, ওই যে করবোরেশন আছে কিনা, সমর্থনমূলক সাক্ষ্য আছে কিনা, আমরা সাক্ষ্য করেছিলাম 157, তারপর হচ্ছে 58, এগুলো আমরা পড়েছিলাম, এবং 32 এবং 157 এগুলো পড়েছিলাম। তবে কারণ অনেক সময় তথাকথিত স্বীকারোক্তি তদন্তকারী কর্মকর্তাকে বিভ্রান্ত করার জন্য, এটা খেয়াল রাখতে হবে আমাদের, যে অনেক সময় তথাকথিত স্বীকারোক্তি আমরা দেখি যে তদন্তকারী কর্মকর্তাকে বিভ্রান্ত করার জন্য, অনেক সময় খেয়াল রাখা যায় অন্যের উপর দোষ চাপানোর জন্য, তদন্ত বন্ধ ধীরে করার জন্য, এগুলো সময় স্বীকার খেয়াল রাখবেন। এই যে তথাকথিত কিছু স্বীকারোক্তি থাকে যে এই তদন্তকারী কর্মকর্তাকে বিভ্রান্ত করার জন্য, এটা খেয়াল রাখবেন। এবং অন্যের উপর দোষ চাপায়া দেয় এবং তদন্ত ধীর গতি, অনেক সময় বলে যে এটা পাওয়া গেছে, যেমন কিছুদিন আগে আমরা কিছু মামলার এগুলা অনেক ভাইরাল হচ্ছিল কিছু স্টেটমেন্ট। এ ধরনের স্বীকারোক্তি আদালত প্রায় এই যে রিট্রাক্ট করা হয়। এই যে প্রত্যাহিত স্বীকারোক্তি কি বলে না, প্রত্যাহিত স্বীকারোক্তি স্বীকারোক্তি যে যে, কয়েক 2 প্রকার না 3 প্রকার রয়েছে, যেটা হচ্ছে প্রত্যাহিত স্বীকারোক্তি একটা। এই ধরনের স্বীকার আদালতে কি যে এই যে স্বীকারোক্তিটা দিল, ওই যে এই কর্মকর্তাকে বিভ্রান্ত করার জন্য, অন্যের দোষ চাপার জন্য, তদন্ত ধীরে করার জন্য, এই ধরনের স্বীকার আদালতে প্রায় রিট্রাক্ট হয় বা এটা হচ্ছে প্রায় প্রত্যাহার করা হয় এই স্বীকারোক্তির পক্ষে কোনো প্রমাণ না থাকলে। প্রমাণ মূল্য খুব কম বা প্রায় নেই। খেয়াল রাখতে হবে তাই কথিত স্বীকারোক্তি, এটা বলা হয় কথিত স্বীকারোক্তি, খুব সতর্কতার সঙ্গে যাচাই করতে হবে এবং সেটি চূড়ান্ত ভাবে নিশ্চিত করে সত্য ধরে তদন্ত বন্ধ করা যাবে না। তবে স্বীকারোক্তি খুব স্বীকারোক্তি যেটা খুব সতর্কতার সাথে যাচাই করতে হবে, খেয়াল রাখতে হবে সেটাকে চূড়ান্ত, নিশ্চিত বা সত্য ধরে তদন্ত কখনো আবার বন্ধ করা যাবে না, কিন্তু খেয়াল রাখতে হবে। তবে আগে হচ্ছে এভিডেন্স, তারপর হচ্ছে স্বীকারোক্তি, নট স্বীকারোক্তি পরে তদন্ত, প্রমাণ নয়। এখন কথা হচ্ছে পুলিশ হেফাজতে স্বীকারোক্তি, মনোযোগ দেন, 283টা খুব ইম্পর্টেন্ট, আপনার কয়েকবার পড়লেই হয়ে যাবে। পুলিশ হেফাজতে স্বীকারোক্তির ক্ষেত্রে কি বিধান আমরা জানি, যে পুলিশ হেফাজতে কোনো ব্যক্তি যখন স্বীকারোক্তি দিতে চাইলে জেলা ম্যাজিস্ট্রেট নিচের, আমরা কিছু দেখবো যে পর্যায়ে যুক্তিসঙ্গত সময় তাকে যা পাওয়া সেই সর্বোচ্চ পর্যায়ে ম্যাজিস্ট্রেটের মাধ্যমে স্বীকারোক্তি রেকর্ড করে। যদি এরকম পুলিশ হেফাজতে স্বীকারোক্তি দেয়, তাহলে অবশ্যই আমরা আমরা আন্ডার ম্যাজিস্ট্রেটের মাধ্যমে আমরা কি করি, সেটা 164 করি। স্বীকারোক্তি রেকর্ড করতে পারে কি, যেটা ম্যাজিস্ট্রেট, ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট, প্রভিন্সিয়াল গভর্নমেন্ট, বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট করতে পারে, আমরা কার্যবিধিতে করেছি। তো পুলিশ কর্মকর্তা উপস্থিত থাকতে পারবে না, এখানে একটা বিশেষ খেয়াল রাখবেন। যখন জুডিশিয়াল রেকর্ড হয়, ম্যাজিস্ট্রেট যখন ওই আসামি স্বীকারোক্তি জন্ম দিয়ে 164টা করেন, তখন একজন পুলিশ কর্মকর্তা উপস্থিত থাকতে পারেন, এটা পিআরবির কথা, এটি বিধানটা পিআরবির কথা। আমরা কার্যবিধি ওইটুকু পরে আমরা অস্পষ্ট জেনে শেষ করে দিই। তো যে স্বীকারোক্তি রেকর্ড করার সময় খেয়াল রাখবেন, তো তদন্ত পুলিশ কর্মকর্তা উপস্থিত থাকতে পারবে না, এটা একটা মাস্ট খেয়াল রাখতে হবে। ম্যাজিস্ট্রেটকে যথাসময় নিশ্চিত হতে হবে যে স্বীকারোক্তির অবশ্যই স্বেচ্ছায়, ম্যাজিস্ট্রেটের খেয়াল রাখতে হবে যে স্বীকারোক্তির রেকর্ড করার নিয়মগুলি কি, 163 ও 364 এবং 283 খেয়াল রাখবেন। ম্যাজিস্ট্রেটকে যথাযথভাবে নিশ্চিত হতে হবে যে স্বীকারোক্তি কি হয়েছে, স্বেচ্ছায় দেওয়া হয়েছে, এটা খেয়াল রাখতে হবে। তো বন্দীকে অবশ্যই পরিষ্কার ভাবে জানাতে হবে স্বীকারোক্তি দেওয়া বা না দেওয়া সম্পূর্ণ নিজের ইচ্ছার বিষয়। খেয়াল রাখতে হবে যে ম্যাজিস্ট্রেট যতভাবে নিশ্চিত হতে হবে যে স্বীকারোক্তি স্বেচ্ছায় দিয়েছে। তবে বন্দীকে খেয়াল রাখবে, যিনি বন্দী থাকবেন, যিনি আসামি বা অভিযুক্ত যেই থাকবে, তাকে পরিষ্কার ভাবে জানাতে হবে, ক্লিয়ার করে জানাতে হবে, কি জানাতে হবে, যে স্বীকারোক্তি দেওয়া বা না দেওয়া সম্পূর্ণ কিন্তু তার নিজের ইচ্ছায়।
পুলিশের নির্যাতনের অভিযোগ যদি পাওয়া যায়, খেয়াল রাখতে হবে, এ নিয়ে অনেক আলোচনা, অনেক ঘটনা আমাদের আছে এই নির্যাতনের বিষয় নিয়ে। পুলিশের নির্যাতনের অভিযোগ পাওয়া গেলে দ্রুত গ্রহণ করে তদন্ত করতে হবে। খুবই দেখেন যে পুলিশের যে নির্যাতন, টর্চারিং, ফিজিক্যাল অ্যাসল্ট, এ নিয়ে না হেফাজত আইন এবং অন্যান্য আমাদের ফৌজদারি কার্যবিধি সংশোধন করা হয়েছে। স্বীকারোক্তি সাধারণত আদালত কক্ষে, আদালতের সময়, খেয়াল রাখতে হবে, আদালত কক্ষে এবং আদালতের সময় রেকর্ড করতে হবে, মনে রাখবেন। স্বীকারোক্তি আদালতের সময় আদালত রেকর্ড করতে হবে, খেয়াল রাখতে হবে। তো ম্যাজিস্ট্রেট অবশ্যই লিখিতভাবে কারণ উল্লেখ করে যদি মনে করেন যে প্রকাশ্য আদালতের স্বীকারোক্তি রেকর্ড করলে ন্যায় বিচার উদ্দেশ্যে, যদি মনে করেন প্রকাশ্য আদালতে এটা রেকর্ড করলে ন্যায় বিচার উদ্দেশ্যে ব্যাহত হতে পারে, তাহলে অন্য স্থানে রেকর্ড করা যেতে পারে। এটা তার মর্জি। পুলিশকে আসামিকে আদালতে নিয়ে আসার সঙ্গে রেকর্ড স্বীকারোক্তি রেকর্ড করা উচিত নয়, যে পুলিশ আসামিকে আদালতে নিয়ে আসার সঙ্গে সঙ্গে রেকর্ড করবে না। সম্ভবত পুলিশকে প্রভাবমুক্ত পরিবেশে, মানে তাকে পুলিশ এই যে যাকে অভিযুক্তকে নিয়ে এলেন আসামিকে, অবশ্যই প্রভাবমুক্ত পরিবেশে কয়েক ঘন্টা চিন্তা করার সময় তো এমসিকিউ আর বলে দিলাম 1 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা, বলছে কয়েক ঘন্টার সময়, কয়েক ঘন্টা চিন্তা করার সময় তো হবে যে তাকে সে যে অনসিটিউড তা আলাদা রাখছে, তাকে অনসিটিউড দিব। আচ্ছা, এখন আমরা যেটা দেখবো যে একাধিক মামলা ও অপরাধী চক্রের স্বীকারোক্তি। এখন একাধিক মামলায় অপরাধী চক্রের স্বীকারোক্তি কেমন, মনোযোগ দেন। অনেক সময় দেখা যায় কোনো স্বীকারোক্তি যদি খেয়াল রাখা যায় যে একাধিক মামলা সম্পর্কে তথ্য থাকে, একাধিক মামলা, তখন কোনো অপরাধী চক্রের কার্যক্রম প্রকাশ, অপরাধী চক্রের কার্যক্রম প্রকাশ পাচ্ছে, তখন কি হবে? তাহলে স্বীকারোক্তিকারী বিচারিক ভাবে রেকর্ড করার পর যখন রেকর্ড হবে, পুলিশ কর্মকর্তা যাচাই করবেন, অবশ্যই খেয়াল রাখতে হবে যে যাচাই করবে। সাধারণত এই কাজের জন্য ইন্সপেক্টর নিয়োগ করা হয়, ভেরি ইম্পর্টেন্ট। এই যে এই ধরনের যদি একাধিক মামলার ক্ষেত্রে অপরাধ চক্রের স্বীকারোক্তি, তাহলে অবশ্যই এই মামলাগুলো একজন ইন্সপেক্টরকে নিয়োগ করা হয়। অনেক ক্ষেত্রে চাঞ্চল্য মামলাগুলো একজন ইন্সপেক্টর তদন্ত করেন, আমরা দেখি। তবে খেয়াল রাখতে হবে যদি কোনো বিষয় স্বীকারোক্তিকারী আসামির উপস্থিত ছাড়া যাচাই করা সম্ভব না, আসামির উপস্থিত ছাড়া যাচাই করা সম্ভব না, তাহলে সুপারিনটেন্ডেন্ট বা এসপির অনুমোদন নিয়ে, একজন এসপির অনুমোদন নিয়ে একজন ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করতে হবে। খেয়াল রাখতে হবে যাতে একজন সাবঅর্ডিনেট ম্যাজিস্ট্রেট কে আসামির সহায়তার বিষয়টি যাচাইয়ের জন্য নিয়োগ করা হয়। আবেদনের সঙ্গে কি দিতে হবে? স্বীকারোক্তির যে অনুমোদনের কপি, অনুবাদের কপি, এবং আসামি ছাড়া নির্দিষ্ট বিষয় যাচাই করা সম্ভব সেগুলো বিস্তারিত বিবরণ দিতে হবে। একটু পড়ে নেবেন এটা। এই যে স্বীকারোক্তি কি কি বিষয় যাচাই করতে হবে, খেয়াল রাখতে হবে। স্বীকারোক্তি যখন বক্তব্যের সমর্থনে প্রমাণ সংগ্রহ করবেন, প্রতিটি মামলায় কেসদারিত্ব তথ্য দিতে হবে, ভেরি ইম্পর্টেন্ট, যে এই বিষয়ে কি কি যাচাই করতে হবে, এই সততা স্বীকারোক্তি সততা যাচাইয়ের জন্য কি কি বিষয় যাচাই করবেন, এখানে খেয়াল রাখতে হবে। 7টা বিষয় মনে রাখবেন। সদস্য, এক হচ্ছে সদস্য, এই চক্রের সদস্যের নাম, পিতার নাম, ঠিকানা, বয়স, ব্যক্তিগত বর্ণনা খেয়াল রাখবেন। সদস্যের এগুলা লিখুন। পথ, চক্রটি কোন পথে চলছে এটা খেয়াল রাখতে হবে। যাত্রাপথের ঘটনা, যে যাত্রাপথে কারো পথের সঙ্গে দেখা, দোকান, বাড়িতে খাবার, তেল, আলো, কুড়াল কেনা, গাড়ি, নৌকা ভাড়া, রেল টিকিট, ফেরিপাত, এগুলা যাত্রাপথে কি কি ঘটনা। ঘটনাস্থলে আগমন, ঘটনাস্থল কখন ঘটেছে, কিভাবে ঘটেছে, কখন পৌঁছেছে, প্রাথমিক প্রস্তুতি কি ছিল, যেমন টর্চ জ্বালানো, লাঠি কাটা ইত্যাদি। অপরাধ সংগঠন কি করছে, কোন কক্ষে প্রবেশ করেছে, কোথায় করেছে, দরজা ভাঙছে, কাউকে বেঁধে রাখছে, আঘাত করছে, চিৎকার করছে, হুমকি, বাস, সিন্ধুক, সম্পত্তি, এগুলো হচ্ছে কি কি তথ্য থাকে। অপরাধ সংগঠনের ক্ষেত্রে কি দেখবো, কোন কক্ষে প্রবেশ করছে, দরজা ভাঙছে, কাউকে বেঁধে রাখছে, তারপর হচ্ছে, ও সরি এটা বললাম, এবং লুটের মাল ভাগ, যে লুটের মাল ভাগ, চুরি লুট করা যে সময় কিভাবে ভাগ করা হয়েছে। 7 নাম্বার, চক্র ভেঙে যাওয়া, ফেরার পরে, আচ্ছা চক্র কিভাবে বিচ্ছিন্ন হয়েছে, চক্র যখন ভেঙে গেছে ফেরার পথটা কিভাবে ছিল, চক্র কিভাবে ভেঙেছে এবং কোন পথে ফিরেছে। এই 7টি বিষয় মনে রাখতে হবে। সদস্য, পথ, যাত্রা, ঘটনাস্থল, অপরাধ, ভাগ, ফেরত, খেয়াল রাখবেন। এটি একটু রিডিং করলে হবে, এখান থেকে কিছু না। এখন ভেরি ইম্পর্টেন্ট, কারাগারের সাধারণত আসামি স্বীকারোক্তি দিল। এখন খেয়াল রাখবেন যে কারাগারে যদি আসামি থাকে সাজাপ্রাপ্ত থেকে যদি স্বীকারোক্তি দেয়, খেয়াল রাখতে হবে যে কারাগারে যদি সাজা ভুগরত কোনো কয়েদি স্বীকারোক্তি করলে তার ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার আগে সেটি বিচারিক ভাবে রেকর্ড করে, জুডিশিয়ালি রেকর্ড করতে হবে। এরপর দেখা যায় স্বীকারোক্তিটি যদি সে সত্যিকার ভাবে দেওয়া হয়েছে, সত্যিকার ভাবে যদি দিয়ে থাকে, তাহলে নিজের শত্রু বা নিজের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া মিথ্যাভাবে জড়ানোর উদ্দেশ্য নয়, যে মানে নিজের শত্রু বা নিজের বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছে, সেটা কোনো শত্রুত উদ্দেশ্য নয়। তাহলে এই যে আমরা ঘ করেছি সে মধ্যে যাচাই করতে হবে, যাচাইয়ের বিষয়টা রাখতে হবে। ম্যাজিস্ট্রেটের মাধ্যমে যাচাই প্রয়োজন হলে তাহলে কি করতে হবে, আবেদন করতে হবে এবং ফৌজদারি কার্যবিধি 401 সাময়িকভাবে সাজা স্থগিত করার ব্যবস্থা করতে হবে। খেয়াল রাখবেন ফৌজদারি 401 যেটা আমরা করেছি, যে সাময়িকভাবে সাজা স্থগিত করার ব্যবস্থা করতে হবে। চ, নিরাপত্তা দিতে ব্যর্থ হয়ে জেলে থাকা ব্যক্তি, যে নিরাপত্তা দিতে পারতেছেন না, যে এই যে কেউ যদি স্বীকারোক্তি আদায় ক্ষেত্রে খেয়াল রাখেন যে নিরাপত্তা দিতে ব্যর্থ হলে তাহলে কি করণীয়। কেউ যদি সিকিউরিটি দিতে ব্যর্থ হওয়ার কারণে জেলে থাকে, 401 ধারার যে সাজা স্থগিত করতে পারবেন না। তবে কারণ সে অপরাধের সাজা কারাবন্দী নয়, অপরাধের সাজা কিন্তু সে কারাবন্দী নয়, তবে খেয়াল রাখবেন জামিনে সম্ভব হলে জামিনে মুক্তি দেওয়া যেতে পারে, খেয়াল রাখতে হবে। যদি যদি কোনো তথ্য প্রমাণ না থাকে তাহলে জামিন মুক্তি দেবেন। যদি জামিন না দেয় তাহলে এই সিআরপি 125 বন্ড বাতিল করতে পারবেন।
জামিন মুক্তি দিতে পারবে, তো জামিন না দিলে তাহলে কি করবে, তার বন্ড বাতিল করে দিবে। এরপর কি করতে হবে, মুক্তির পর পুনরায় যদি গ্রেপ্তার হয় 400 বা 401 ধারা, যে সে শর্ত দেওয়া হয়েছে লঙ্ঘন করছে, তবে মুক্তির পর তাকে পুনরায় গ্রেপ্তার করে এই যে 400 এবং 401 ধারা অভিযোগ আনা হয়, যে আইপিসি পেনাল কোডের, যে আইপি 400 চোরদের দলভুক্ত যদি ম্যাজিস্ট্রেট কাছে পাঠানো হবে, তাদের স্বীকারোক্তি রেকর্ড করার প্রয়োজন যাচাই করা যায়। খেয়াল রাখতে হবে, যদি আবার দেখা যায় মুক্তির পর পুনরায় গ্রেপ্তার হয়েছে 400 বা 401, ওই যে চোর দলের সদস্য, ডাকাত দলের সদস্য, এই সেকশন খেয়াল রাখতে হবে, তাহলে প্রয়োজনে আবার যাচাই করতে হবে। তবে এই সতে বলছে যে ম্যাজিস্ট্রিয়াল ভেরিফিকেশন, ম্যাজিস্ট্রেট এই সেকশনটা পুরোটা ম্যাজিস্ট্রেটের কার্যক্রমে আমরা দেখলাম, পুলিশের ম্যাজিস্ট্রেটের কার্যক্রম। ম্যাজিস্ট্রেটের মাধ্যমে যাচাইয়ের উদ্দেশ্যটা কি, যে স্বীকারোক্তিতে উল্লেখিত নির্দিষ্ট এমন বিষয় যাচাই করতে হবে যা স্বীকারোক্তিকারী আসামির সাহায্য ছাড়া, খেয়াল রাখতে হবে, স্বীকারোক্তিতে উল্লেখিত নির্দিষ্ট এমন বিষয় যাচাই করতে হবে যা স্বীকারোক্তিকারী আসামির সাহায্য ছাড়া নির্দিষ্ট স্থান ব্যক্তিকে খুঁজে পাওয়া সম্ভব না, খেয়াল রাখতে হবে। স্বীকারোক্তিকারী, আর রিপিট, স্বীকার এর মূল উদ্দেশ্যটা কি, ম্যাজিস্ট্রেট কাছে ভেরিফিকেশনটা করবেন যে স্বীকারোক্তিতে উল্লেখিত নির্দিষ্ট এমন বিষয় যাচাই করবে যাতে স্বীকারোক্তিকারী আসামির সাহায্য ছাড়া নির্দিষ্ট স্থান ও ব্যক্তি খুঁজে পাওয়া সম্ভব, খেয়াল রাখতে হবে। যাচাইয়ের সময় বন্দির নিরাপত্তা খেয়াল রাখবেন, যে যে ম্যাজিস্ট্রেটকে যাচাইয়ের বন্দিত্ব দেওয়া হয়েছে, যে ম্যাজিস্ট্রেটকে যাচাইয়ের বন্দির নিরাপত্তা দিয়েছে, সেই নিরাপত্তা হেফাজতের জন্য তিনি দায়ী থাকবেন এবং একমাত্র তারই উপর নিয়ন্ত্রণ থাকবে। বন্দীকে কোনো অবস্থা থানা লক আপ রাখা যাবে না। ম্যাজিস্ট্রেট লিখিত অনুমতি ছাড়া কোনো পুলিশ কর্মকর্তা নিজের বন্দির সাথে দেখা করতে দেবে না, খেয়াল রাখবে। অনুমতি নিয়ে পুলিশ কর্মকর্তা দেখা করতে হলে প্রতিটি সাক্ষাতের রেকর্ড রাখতে হবে। অনেক সময় বন্দীদের আমরা যে জেল গার্ডে জিজ্ঞাসাবাদ করি, অনেক ক্ষেত্রে জেল গার্ডের ক্ষেত্রে, তো অবশ্যই খেয়াল রাখতে হবে। এগুলো সব অবশ্যই আমার রিমান্ডের আবেদনগুলো আমরা জেল গার্ডে জিজ্ঞাসাবাদের জন্য আমাদের অনুমতি ত্যাগ দিলে আমরা তখন জেল গার্ডে আবেদনের যে ফর্মালিটি রয়েছে, যে প্রসিডিউর রয়েছে, সেটা আমরা মেনটেন করি। সাধারণত তদন্তের সঙ্গে সরাসরি যুক্ত পুলিশ কর্মকর্তা এদের অনুমতি দেওয়া উচিত নয়, খেয়াল রাখবেন। ম্যাজিস্ট্রেটের সঙ্গে পিয়নরা বন্দিকে পাহারা, ম্যাজিস্ট্রেটের সঙ্গে ব্যবস্থা পিয়নরা বন্দিকে পাহারা দেওয়া, পিয়নের পাহারা যথেষ্ট না হলে ম্যাজিস্ট্রেট এর কাছে স্পেশাল আর্ম ফোর্সের গার্ড চাইতে পারে, হতে পারে। তবে এই গার্ড বন্দীদের পুলিশের সঙ্গে যোগাযোগ করতে পারবে না, বন্দীদের সঙ্গে কথা বলতে পারবে না, খেয়াল রাখবেন। বন্দির ক্ষেত্রে কোনো ধরনের কথা বলা যায় না, এটা খেয়াল রাখবেন, যে যাচাই সম্ভব বন্দির সঙ্গে নিরাপত্তা কি। তবে হাত করা প্রয়োজন হলে, যদি মনে করে বন্দির হাত করা প্রয়োজন হবে, সেটা আমরা জানি পিআরবি 330 অনুসরণ করতে হবে, এটা আমরা সবাই জানি। খেয়াল রাখতে হবে। তাহলে আমরা কি কি দেখলাম এখানে, এক লাইনে যে 283 মনে রাখার জন্য আমাদের যে কৌশলটি রয়েছে, রহিম যে স্বেচ্ছায় স্বীকার করে পুলিশ আগে প্রমাণ খুঁজলো, আমরা কি কি দেখলাম, যে রহিম স্বেচ্ছায় স্বীকার করলো, পুলিশ আগে প্রমাণ খুঁজলো, এটাই ঠিক। স্বেচ্ছায় যে স্বীকার করে পুলিশ আগে প্রমাণ খুঁজবে, সাক্ষী চূড়ায় মাল যাচাই করবে, ম্যাজিস্ট্রেটের কাছে পাঠাবে, পুলিশের বাইরে থাকলেই ম্যাজিস্ট্রেট নিশ্চিত হলেন স্বীকারোক্তি স্বেচ্ছায়, একাধিক মামলা হলে ইন্সপেক্টর যাচাই করবে, খেয়াল রাখবে। 7টি বিষয় কেস ডায়েরিতে লিখবেন। কেস ডায়েরিতে কি কি লিখবেন, জেলবন্দি হলে জুডিশিয়াল রেকর্ড, বিশেষ যাচাই, 7টি ম্যাজিস্ট্রেটের হেফাজত থাকবে, পুলিশ লকআপে থাকবে না, প্রয়োজন হলে স্পেশাল আর্ম ফোর্স নিয়োগ করবে, হাত করা হলে রেগুলেশন 130 ব্যবহার করবে। তবে এই যে কেস ডায়েরিটি 7টি বিষয় নোট করবে, খেয়াল রাখবেন এটা। এক লাইনে স্বীকারোক্তি, যাচাই, ম্যাজিস্ট্রেট, পুলিশের বাইরে স্বেচ্ছা, 7টি তথ্য, জেল নয়, ম্যাজিস্ট্রেটের হেফাজত থাকবে, স্পেশাল আর্ম ফোর্স নিয়োগ করবে, পিআরবি 330। এখানে আমরা কি কি দেখলাম, যে এখানে এসে বিস্তারিত রেকর্ড করবে, দুই সত্য মনে হলে তাৎক্ষণিক ভেরিফিকেশন করবে, সাক্ষী চূড়ায় মাল আলামত যাচাই করবে, জুডিশিয়াল রেকর্ডিং প্রয়োজন ম্যাজিস্ট্রেট করবে, জোর করে প্রতারণা বা অবশ্যই নিষিদ্ধ, জোর করে প্রতারণা নিষিদ্ধ আমরা জানি। আগে কর্পোরেট এভিডেন্স, পরে কনফেশন, সঠিক পদ্ধতি, খেয়াল রাখবেন। আগে হচ্ছে এই স্বীকারের সত্যতা যাচাইয়ের ক্ষেত্রে এই জিনিসটা মনে রাখবেন আপনারা, আগে হচ্ছে কর্পোরেটিভ এভিডেন্স মানে সমর্থনের সাক্ষ্য, পরে হচ্ছে কনফারেন্স, সঠিক পদ্ধতি। আগে হচ্ছে স্বীকারোক্তি না, আগে স্বীকারোক্তি করবেন পরে উদ্যোগ না, আগে হচ্ছে যদি সঠিক এরকম সমর্থিত কোনো থাকে, প্রমাণ থাকে, পরে হচ্ছে কনফারেন্স, সঠিক পদ্ধতি। পুলিশ অফিসার কনফেশন রেকর্ডিং উপস্থিত থাকবে না, কনফেশন বি ফ্রম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রেকর্ড করবে, যেটা হচ্ছে 162 364। ম্যাজিস্ট্রিয়াল ভেরিফিকেশন পুলিশ লকআপে নিষিদ্ধ থাকবে, ম্যাজিস্ট্রিয়াল যখন জুডিশিয়াল করবে পুলিশ লকআপে নিষিদ্ধ। হ্যান্ডকাপ যদি প্রয়োজন হয় তাহলে পিআরবি 330 অনুযায়ী ব্যবস্থা করব। তো এই ছিল আমাদের মোটামুটি আমরা একটু এমসিকিউ দেখবো, একটু লাইনে থাকে সবাই, 1 মিনিট একটু সময় নিচ্ছে আপনাদের। সবাই একটু মনোযোগ দিচ্ছে।
তবে একটু একটু সময় দেবেন ওকে। লিঙ্ক দেখা যাচ্ছে? সবাই একটু লিঙ্কটা দেখতে পাচ্ছেন? সবাই কি লিঙ্ক দেখতে পাচ্ছেন আমার লিঙ্কটা? ক্লাসটা শেষ করে দিব আর কিছু সময় একটু খেয়াল করেন। আমরা একটু এমসিকিউ দেখি 5-10টা। এই 282 এবং 283 একটু আপনারা একটু ভালো করে পড়ে নিবেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি 283 থেকে আমরা এমসিকিউ দেখি যে আহ, কোনো অভিযুক্ত ব্যক্তি সন্দেহজনক ব্যক্তি যদি অভিযুক্ত বা সন্দেহ ব্যক্তি স্বেচ্ছায় স্বীকারোক্তি প্রদান করলে প্রথম কি করতে হবে? বিস্তারিত ভাবে অবশ্যই স্বীকারোক্তি লিপিবদ্ধ করতে হবে, পরে যাচাই তো করবেন ইনশাল্লাহ। স্বীকারোক্তি সত্য হল মনে মনে হলে পুলিশ কর্মী কি করতে হবে? অবশ্যই তাৎক্ষণিকভাবে সত্যতা যাচাইয়ের ব্যবস্থা করতে হবে, এটা খেয়াল রাখবেন। স্বীকারোক্তি সত্যতা যাচাইয়ের জন্য কোনটি করা হবে? অবশ্যই অবশ্যই যে সাক্ষীদের খুঁজে বের করে পরীক্ষা করতে হবে। স্বীকারোক্তি উল্লেখিত চোরাই মালের মালামাল ক্ষেত্রে কি করতে হবে? অবশ্যই খুঁজে বের করতে হবে, উদ্ধার করতে হবে, খেয়াল রাখবেন এটা। স্বীকারোক্তি লিপিবদ্ধকারী কর্মকর্তা কি ব্যবস্থা নেবেন? অবশ্যই আসামিকে ম্যাজিস্ট্রেটের কাছে পাঠাবে, এটা আমরা দেখলাম আর কি। স্বীকারোক্তি কিভাবে রেকর্ড করা উচিত? অবশ্যই বিচারিক ভাবে রেকর্ড করা উচিত। স্বীকারোক্তি আদায়ের ক্ষেত্রে কোনটি নিষিদ্ধ? অবশ্যই নির্যাতন, চাপ বা ভয় বা প্রতারণা, খেয়াল রাখবেন। তদন্তের সঠিক পদ্ধতি কোনটি? আগে স্বীকারোক্তি পরে প্রমাণ, না আগে প্রমাণ পরে স্বীকারোক্তি? অবশ্যই আগে প্রমাণ পরে স্বীকারোক্তি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। এটা আপনাদের ফেসবুকে দিয়ে দেয়, দেখি কে কয়জন উত্তর দেয় এটা। স্বীকারোক্তি দিয়ে তদন্ত কর্মকর্তা কিভাবে বিভ্রান্ত করা যেতে পারে? অন্যের উপর দূর চাপিয়ে, সাক্ষীকে পুরস্কার দিয়ে, আলামত উদ্ধার, মামলা দ্রুত নিষ্পত্তি। অবশ্যই অন্যের উপর দূর চাপিয়ে এটা করতে পারে, খেয়াল রাখবেন। আচ্ছা, স্বীকারোক্তি আদালতে প্রত্যাহার হলে ইংরেজি শব্দ কি হবে? সেটা রিট্র্যাক্ট করে। তো ঠিক আছে, আপনাদের এই পর্যন্ত আজকে। আমরা আগামীকাল আপনাদের আবার মোটামুটি আমরা অন্য একটি মাইনর অ্যাক্ট এবং আমরা পিআরবি কার্যক্রম চলমান থাকবে। আর কালকে থেকে প্রশ্নের কার্যক্রম শুরু, ইনশাল্লাহ। যে প্রশ্নগুলো আপনাদের দিব সেই প্রশ্নগুলো আপনারা অবশ্যই নোট করবেন এবং প্রিন্ট করে পরীক্ষার জন্য পড়ে ফেলবেন। তো আহ, কারো কোনো কোশ্চেন থাকলে আপনারা আমাকে পরবর্তী আপনাদের একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি এখন। আপনাদের এই ক্লাসের পরে আপনাদের 10টা একটা লিঙ্ক দিচ্ছি, 10টায় আমি আপনাদের জয়েন করব। এবং এই সংক্রান্ত কোনো কোশ্চেন থাকলে আমাকে জানাবেন। তো আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।